ভারী বৃষ্টিতে পার্বত্য চট্টগ্রামে চরম দুর্ভোগ। বাঁশখালীতে 2 শিশুর মৃত্যু, প্লাবিত হয়েছে 6 জেলা। বরিশালের আগৈলঝাড়ায় থানায় হামলার ঘটনায় মামলা, রাতভর অভিযানে নারী পুরুষ সহ গ্রেপ্তার 18। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। চট্টগ্রামে বৃষ্টি কিছুটা কমলেও এখনও পানিবন্দী জেলার কয়েক লাখ মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা সাতকানিয়া ও বাঁশখালীর। সাতকানিয়ায় প্লাবিত হয়েছে প্রায় সব ইউনিয়ন, বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। আজ বানের পানিতে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন অবস্থায় খোলা হয়েছে 89টি আশ্রয় কেন্দ্র। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের জন্য 1 টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাঁশখালী এলাকা পরিদর্শন করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বৈরী আবহাওয়ার কারণে শনিবার চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের 6 জেলা। এতে পানিবন্দী হয়েছেন কয়েক লাখ মানুষ। নতুন করে কবলিত হওয়ার শঙ্কা রয়েছে আরও 9 জেলার লাখো বাসিন্দার। রাঙামাটির বাঘাইছড়িতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 30 গ্রামের বাসিন্দা। 16টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 3,500 মানুষ। এ নিয়ে জেলার 34টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4,500 মানুষ অবস্থান করছেন। অনেক কেন্দ্রে এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা। বৃষ্টি কমায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল থেকে নামছে পানি। বিপদসীমার নিচে বইছে চেঙ্গি নদীর পানি। পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে দীঘিনালাতেও। তবে মেরুং ও কবাখালী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা এখনও তলিয়ে আছে। মৌলভীবাজারে মনু নদীর পানি বইছে বিপদসীমার 84 সেন্টিমিটার উপর দিয়ে। প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে 3টি গ্রামে। আর ধলাই নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে 15টি গ্রাম। সুনামগঞ্জে 2 দিনের টানা বৃষ্টিতে বেড়েছে হাওর ও নদ নদীর পানি। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে 20টি গ্রাম। এবারে চট্টগ্রামের বৈরী আবহাওয়ার খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর, যাচ্ছি তার কাছে। ইবেন, কয়েকদিনের জলাবদ্ধতা, পাহাড় ধসে মানুষের মৃত্যুর খবর, সব মিলিয়ে আমরা অনেক কিছুই জেনেছি। আজকের কি পরিস্থিতি চট্টগ্রামের আবহাওয়া এবং সার্বিক? আসলে খুব করুণ মুহূর্ত। একটি শিশু সকালবেলায় মারা গেছে, তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য যে খাট, সেই খাটের যেমন সকালবেলায় মারা গেছে, তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য যে খাট, সেই খাটের যেমন সন্ধান মিলছে না, পাশাপাশি যে তার যে জানাজা, সেই জানাজা দেওয়ার জন্য আসলে যে জায়গা, সেটি হচ্ছে না। আমরা সেই মানবিক মুহূর্তটি যদি আসলে আপনাদেরকে দেখাই, যে বোর্ডে করে তার মরদেহ, সেটি আসলে জানাজা দেওয়ার জন্য আসলে একটি স্থান খোঁজা হচ্ছে। জানাজা দেওয়া হবে, তারপর শিশুটিকে দাফন করা হবে। 11 বছরের শিশু আশফাক যে মারা গেছে সকালবেলায়, তার যে বন্যার পানির স্রোতে শিশুটি মারা যায়, তারপর আসলে তার মরদেহ নিয়ে স্বজনরা একদিকে যেমন শোক, অন্যদিকে আসলে তাদের সন্তানকে শেষবারের মতো যে আসলে বিদায় জানাবেন, সেই মুহূর্তটুকু আসলে তারা একটি জায়গার অভাবে তারা আসলে পাচ্ছেন না। এই মুহূর্তে শিশুটির পরিবার বাড়ি থেকে সেটি আসলে মরদেহ নিয়ে, সে মরদেহ এই মুহূর্তে যে মসজিদ, সে মসজিদে নিয়ে আসা হচ্ছে বোর্ডে করে। পুরো এলাকায় আসলে একটি শোকের আবহ বিরাজ করছে। বাঁশখালীতে আজকে 2 শিশু সহ 3 জন নিহত হয়েছেন, একজন বৃদ্ধ নারী, একজন শিশু, আরো অন্তঃসত্ত্বা নারীর খবর আমরা শুনেছি। সবকিছু মিলে আসলে পুরো বাঁশখালীতে এক ধরনের আসলে এটা বলে চলে, এক ধরনের মানবিক যে বিপর্যয়, মানবিক যে সংকট, সেটি আসলে দেখা দিয়েছে। সাতকানিয়ারও একই পরিস্থিতি, তবে সেখানে আজকে আমরা কোনো ধরনের আসলে হতাহতের খবর পাইনি। তবে যেহেতু বাঁশখালীতে যেমনটা দেখছেন, আসলে 2 জন শিশুই নিহত হয়েছে, একজন 7 বছরের শিশু আর একজন 11 বছরের শিশু। সেই বন্যার মুহূর্তে নিহত শিশুর জানাজা, দাফন, যে একটি মানবিক আসলে করুণ মুহূর্ত, এটি আসলে সরাসরি না দেখলে আসলে বোঝার উপায় থাকে না যে কি কষ্ট আসলে এমন পরিস্থিতিতে তারা পড়বেন, সেটি আসলে তারা কখনো চিন্তায়ও আনেননি। যার কারণে তারা আসলে এখন
ধন্যবাদ ইভেন। দর্শক, আমরা বৈরী আবহাওয়ায় পাহাড় ধসের মৃত্যু এবং বৈরী আবহাওয়ায় কয়েকদিনের জলাবদ্ধতার সবশেষ খবর জানতে যুক্ত ছিলাম চট্টগ্রামে। অতি বৃষ্টিতে এবং উজানের ঢলে প্লাবিত অঞ্চলের খবর জানতে আমরা রাঙামাটি এবং বান্দরবানের খবর জানবো। রাঙামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিয়াউল হক এবং বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম। আমরা শুরুতেই রাঙামাটির খবর জানতে যাচ্ছি। জিয়া, কি পরিস্থিতি আজকে জানাবেন? দুদিনের যে মেঘলা আকাশ মুক্ত যে সূর্য দেখা মিলেছিল, তার ফলে আসলে রাঙ্গামাটির বাঘাইছড়ি যে বন্যা কবলিত এলাকা বা পানি বেড়ে গিয়েছিল, সেখান থেকে কিছুটা পানি সরতে শুরু করেছে। মানুষজন আসলে আশ্রয়কেন্দ্র থেকে তার নিজ বাড়িতে গিয়ে যে আসবাবপত্র পরিষ্কার করে আবারও যে থাকার মতন একেবারে পরিবেশ তৈরি হয়েছে তেমনটি নয়, তারা আবারও আসলে আশ্রয়কেন্দ্রে ফিরছে বলে তেমনটি আমরা খবর পেয়েছি। এবং যে গত কয়েকদিনে যে টানা বর্ষণে বাঘাইছড়ি যে বন্যা কবলিত এলাকা প্রায় 30টি গ্রাম, প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল এবং ত্রাণ কার্যক্রম বিতরণের ক্ষেত্রেও আসলে প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকলেও সব জায়গায় আসলে ত্রাণ কার্যক্রম পৌঁছাতে পারেনি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের সূত্র থেকে আমরা জেনেছি যে রাঙ্গামাটিতে প্রায় 4,500 মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, যার বেশিরভাগই হচ্ছে বাঘাইছড়িতে প্রায় 3,500 মানুষ। তবে রাঙ্গামাটি পাহাড় ধসের যে সংখ্যা ছিল সেটি বৃষ্টিপাত না হওয়াতে কিছুটা কমে এসেছে এবং মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে আসলে কিছু মানুষ আসলে তার নিজ বাড়িতে ফিরে গেছে। তবে জেলা প্রশাসন থেকে বারবারই বলা হচ্ছে যে থেমে থেমে ভারী বর্ষণের যে সংখ্যা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের, সেই সংখ্যা থেকে আবারও ভূমিধসের সংখ্যা থাকতে পারে, তাও মানুষজনকে আশ্রয়কেন্দ্র না ছাড়ার অনুরোধ বারবারই জানানো হচ্ছিল। রাঙ্গামাটির বাঘাইছড়ির যে দুর্গম এলাকা বা যেগুলো রয়েছে মানুষ আশ্রয়কেন্দ্র আসতে পারেনি বা ত্রাণ সমর্থ পায়নি, তাদের জন্য আসলে উপজেলা প্রশাসন থেকে তাদের খোঁজ খবর নিচ্ছেন, যারা সর্বত্র চেষ্টা করার কথা বলছেন উপজেলা প্রশাসন। তবে বাঘাইছড়ির এই পরিস্থিতির পরে আমরা যদি একটু বিলাইছড়ির খবর আমরা যতটুকু জেনেছি, না পৌঁছানোর অভিযোগ করছে দুর্গত মানুষজন। এই ছিল আমার কাছে সবচেয়ে তথ্য রাঙ্গামাটি। ধন্যবাদ জিয়া। এবারে আমরা ইয়াসিনের কাছে চলে যাচ্ছি, বান্দরবানের খবর জানবো। ইয়াসিন, আজকের পরিস্থিতি জানাবেন। সিয়া, আসলে গত কয়েকদিনের যে টানা বর্ষণ, এটির কারণে পাহাড়ের নির্মাণস্থলগুলো আসলে প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের থেকে নেমে আসা পানির কারণে বান্দরবানের পৌর এলাকা সহ বান্দরবানের প্রায় 5 শতাধিকের অধিক বাড়িঘর আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে। এটির কারণে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় বান্দরবান সদরের 3,500 মানুষ এবং বিভিন্ন জায়গায় 7 উপজেলার বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় নির্মাণস্থল প্লাবিত হয়েছে সেই সমস্ত জায়গায় মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে। অন্যদিকে পাহাড় ধসের ঝুঁকি যেমন বেড়েছিল, সেই ঝুঁকির কারণে কিন্তু পাহাড় ধসের কারণে বান্দরবানে গতকালেই 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পানিতে তলিয়ে গেছে একটি শিশু, 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে টানা বর্ষণে। এখনো বলা যায় বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর যে পানির স্রোত সেটি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঙ্গু 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মাতামুহুরী 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লামার সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ, আলীকদমের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বলা যায় যে স্বাভাবিক গতিতে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো সবগুলো বন্ধ থাকার কারণে বা এখান থেকে মানুষ দূরপাল্লায় অনেক কষ্টে যেতে হচ্ছে তাদেরকে ভেঙে ভেঙে যাওয়ার কারণে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি বান্দরবান থেকে কেরানীহাটের যে সড়ক, বান্দরবানের যে সাঙ্গু নদীর উজানের ঢেউ, পানির স্রোত, এটি আসলে বান্দরবানের বিভিন্ন জায়গা দিয়ে সাতকানিয়া, লোহাগাড়া, বাজারিয়া সহ বিভিন্ন জায়গায় এটি প্রবাহিত হওয়ার কারণে সেই সমস্ত নির্মাণগুলো প্লাবিত হয়েছে। আমরা যে সমস্ত মানুষ বন্যায় কবলিত হয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে এরকম দুর্ভোগ আসলে হঠাৎ করে বৃষ্টি এবং পানি বেড়ে যাওয়া, এটির কারণে তাদের যে যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি সেই সমস্ত বাড়ি থেকে অনেক আসবাবপত্র তারা আসলে ঠিকভাবে বের করতে পারে না। এইদিকে যে সমস্ত মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আসলে প্রশাসনের পক্ষ থেকে যে বিশুদ্ধ পানির একটি সংকট ছিল সেটি তারা প্রশাসন নিরসন করতে সক্ষম হয়েছে এবং যে সমস্ত মানুষ এখনো পাহাড়ে পাদদেশে বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে তাদেরকেও নিরাপদ রাস্তায় সরিয়ে নেওয়া হচ্ছে। তবে সকাল থেকেই বৃষ্টিপাত কম ছিল, বন্ধ ছিল বলা যায়। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে গত 24 ঘন্টায় 121 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ যদি কমতে থাকে তাহলে পানির যে ফ্লোটা, যে বৃদ্ধিটা, সেটি অনেকটা কমে আসবে এবং মানুষের দুর্ভোগটা অনেক লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষদের ঝুঁকি বাড়ার কারণে বৃষ্টি কমার সাথে সাথে বেশ কিছু মানুষ আসলে পাহাড়ের যে তাদের নিজস্ব যে বাসভবন থেকে দিয়ে চলে গিয়েছিল, তাদেরকে সরে আসার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে সরিয়ে আনা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে এই বন্যার কবলিত মানুষদের জন্য। সিয়া, ধন্যবাদ ইয়াসিন। দর্শক, কয়েকদিনে টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত এলাকাগুলোর খবর জানতে আমরা যুক্ত ছিলাম রাঙামাটি এবং বান্দরবানে।
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে আরও নাজুক হয়ে পড়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি। সবচেয়ে ভয়াবহ অবস্থা সাতকানিয়া ও বাঁশখালীতে। এসব উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পানিবন্দী কয়েক লাখ মানুষ। মারা গেছে এক অন্তঃসত্ত্বা নারী, এখনও নিখোঁজ এক যুবক। কোথাও বুক সমান পানি, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট। এই চিত্র চট্টগ্রামের সাতকানিয়ার। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নই বন্যা কবলিত। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন রোগী, গর্ভবতী নারী ও বৃদ্ধরা। হাসপাতালে নিতে না পারায় কেউচিয়াও এলাকায় মারা যায় এক গর্ভবতী নারী। প্রবল স্রোতের মধ্যে বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করছে মানুষ। গেল 2 দিনে পানিতে তলিয়ে নিখোঁজ হয় 2 জন। বৃহস্পতিবার চরথি থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আমরা সবাই কেউচিয়া এবং সাতকানিয়াবাসী এই খালগুলো যদি রাখবল থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমরা বন্যা থেকে বাঁচবো। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। একই অবস্থা দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী ও লোহাগাড়াই। উপজেলাগুলোর বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী কয়েক লাখ মানুষ। গৃহপালিত পশু নিয়ে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কেউ আত্মীয়স্বজন এসে ওদেরকে নিয়ে গেছে, আর কেউ কেউ মানে আমাদের প্রাইমারি স্কুলে অবস্থান নিছে। আজকে থেকে আমরা 4 দিন পানিয়ে বন্দি। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান আমাদেরকে কোনো খোঁজখবর নেয় নাই। আমরা প্রত্যেকটি ইউনিয়নে এবং পৌরসভায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুকনো খাবার নিয়ে আবার বের হচ্ছি। কেবল দক্ষিণ চট্টগ্রাম নয়, টানা বর্ষণে বন্যার সৃষ্টি হয় হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া সহ উত্তর চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায়। গেল 5 দিনের টানা বর্ষণে পাহাড়ি ঢলে সৃষ্টি হয় এই বন্যার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান তিনি। মানুষের দুর্দশা সম্পর্কে খোঁজ নেন, জানান তাদের পাশে থাকার কথা। দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ। বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তাই সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসতে হবে সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। প্রথমত নদীগুলা খনন করতে হবে। নদীগুলো এখন তো ধারণ ক্ষমতা কমে গেছে। দ্বিতীয়ত যেখানে দরকার সেখানে পর্যাপ্ত বাঁধ দিতে, আবার রেগুলেটর বসিয়ে পানি নিয়ন্ত্রণ করা এবং বের করে ফেলে দেওয়া, যেগুলো উন্নত বিশ্বে হয়। আমরা একদিনে না পারি, শুরু করলে একটা জায়গায় গিয়ে আমরা একসময় সফল হব, আমরা আশা করি। নোয়াখালীতে এনসিপির কর্মসূচি রয়েছে। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হাসিব আল আমিন, যাচ্ছি তার কাছে। হাসিব, এনসিপি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, তাদের পরবর্তী কর্মসূচি কি, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে অবস্থান করছে নোয়াখালী জেলা শহরের সুপার মার্কেটের সামনে। এখানে যারা আছেন, হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং আমাদের এখানকার নোয়াখালী 6 আসনের যে সংসদ সদস্য হান্নান মাসুদ রয়েছেন, তারা নোয়াখালী জেলা শহরের মফিজ প্লাজার সামনে থেকে শুরু করেছিল এই পদযাত্রা এবং এই পদযাত্রা শুরু করে তারা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সুপার মার্কেটের সামনে একটি ট্রাকে অস্থায়ী তারা মঞ্চ করে সে মঞ্চে বক্তব্য দিচ্ছেন। এখানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী রয়েছেন। তারা মূলত নোয়াখালীতে ফেস্টিভাল এবং যারা রয়েছেন তাদের বিভিন্ন যে পুনর্বাসন করা হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, সেই বিষয়ে তারা কথা বলছেন। এছাড়াও তারা বিভিন্ন গণহত্যা, সীমান্ত গণহত্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নানা সংকটের কথা তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন। এই মুহূর্তে নারী নেত্রী বক্তব্য দিচ্ছেন, পর্যায়ক্রমে আরো অনেকে বক্তব্য দিবেন এবং এখানে যারা অবস্থান করছেন বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন। তারা এখানে বলতে চাচ্ছেন মূলত যত সমস্যা রয়েছে দেশের, সেই সমস্যাগুলো যদি মোকাবেলা না করা যায় তাহলে এই পদযাত্রা তারা আগামী দিনে অব্যাহত রাখবেন। এই পদযাত্রার মাধ্যমে তারা এই ধরনের বার্তা দিতে চাচ্ছেন যেন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে। এখানে নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে হাতিয়া উপজেলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে এসেছে
এবং এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। পদযাত্রায় পর্যায়ক্রমে নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। তাদের যে মূল বক্তব্য গণভোট বাস্তবায়ন করা এবং এই জুলাই সনদ বাস্তবায়ন করা এবং বিদ্যুৎ চাহিদা যেটা সংকট রয়েছে সেটা নিরসন করা, দ্রব্যমূল্য, সীমান্ত হত্যা এই নিয়ে তারা স্লোগান দিয়েছেন। হান্নান মাসুদ এখানকার যিনি এমপি রয়েছেন নোয়াখালী 6 আসনের, তিনি কিন্তু একাধিকবার গণহত্যা যে হচ্ছে সীমান্তে সেগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং এই এখানে একই সাথে হাসনাত আব্দুল্লাহ তিনিও এই ধরনের স্লোগান দিয়েছেন। তারা বলতে চাচ্ছেন এই আয়োজনে যেন এই সবাই অংশগ্রহণ করে এবং তাদের দাবির সাথে যারা একমত হয়। তো এইখানে মূলত মানুষজনের এখনো ভিড় রয়েছে এবং এই ভিড়ের ফলেই তারা এর ভেতরে তাদের যে বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো দিচ্ছেন। পর্যায়ক্রমে নোয়াখালীর যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারাও একই কথা বলছেন। মূলত এই এখন পরবর্তীতেই বক্তব্য দেবেন হাসনাত আব্দুল্লাহ। আমরা শেষ অবধি তারা কি বলছেন আমরা শেষ অবধি সেটাই শুনবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হাসিব। দর্শক, এনসিপি নেতাকর্মীদের কর্মসূচির খবর জানতে আমরা যুক্ত ছিলাম নোয়াখালীতে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দলীয় নেতাকর্মীরা এমন কোনো সুবিধা পাবে না যাতে সরকারের বদনাম হয়। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে এমনটা বলেন তিনি। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতাকর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তির লাভ হতে পারে, কিন্তু এই চাঁদাবাজের কারণে আমার সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমা সরকার নেবে না। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নতুন করে কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে। কুমিল্লার সদর দক্ষিণে ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শনে গিয়ে একথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকালকে গেজেট হয়ে যেতে আমাদের কমিটি হয়ে গেছে। এখন আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মানে জুলাই জাদুঘর, যে কথা জাদুঘর বন্ধ কেন বন্ধ, মানে জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল না, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করব। হাসপাতালে জনবল, অক্সিজেন ও অবকাঠামো সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজে এক সভায় এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টোটাল ভবনের অনেকগুলি ফ্লোর হয়ে গেছে যেগুলি এখনো ইউজ করা হচ্ছে না, সেই ফ্লোরগুলি কিভাবে আমরা রোগীর সেবার জন্য ইউজ করতে পারি সেটি আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সেই ব্যাপারে আমাদের কি কি ঘাটতি আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করার করবো ইনশাআল্লাহ। বরিশালে দখল দূষণে জৌলুস হারাচ্ছে কীর্তনখোলা। বিশ্লেষকরা বলছেন, নদী বাঁধাতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে প্রবাহ, হুমকিতে পড়বে জীবন জীবিকা। কাউসার হোসেন রানার রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল হাওলাদার। কীর্তনখোলা নদীতে ৩৫ বছর মাছ শিকার করেন শাহিন রানী। একসময় এই নদীতে রিটা, বাঘায়ের সহ অনেক প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন কমেছে সব। ভরা মৌসুমে হাতে গোনা কয়েকটি ইলিশ আর পোনা ধরেই সন্তুষ্ট থাকতে হয় সব জেলেদের। এই যেমন সোহেল হাওলাদার, 5 দিন পর ইলিশ উঠেছে তার জালে। নদী নালার অবস্থা, মাছ টোটালি নাই বিদেই এখন আমরা বর্ষার সিজনে চাই পেতি, হেতেও এখন মাছ নাই। বোয়াল মাছ এইসব নাই, পোনা মাছ আগে ধরে পাইতে পারি নাই, এখন ইলিশ মাছ পাই মনে ভবিষ্যতে 6-7 দিন ধরে দুগ্গ মাছ পাইছি। খোঁজ নিয়ে জানা গেছে অল্প অল্প করে দখল হচ্ছে নদী। হিসাব মিলেছে 1000 একরের বেশি জমিতে রয়েছে 4000-এর বেশি দখলদার, যার মধ্যে প্রভাবশালী ও সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। ফলে আগের জৌলুস হারাচ্ছে কীর্তনখোলা। 1980 সাল থেকে এই কীর্তনখোলা নদী দখলের আওতায় চলে যাচ্ছে ক্রমে ক্রমে, এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন মহল, ব্যবসায়ী, বাণিজ্যিক, এরা সকলে করতেছে। যদিও বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড বলছে নদীকে বাঁচাতে নানা পরিকল্পনা হচ্ছে। 2 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ এবং 206টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যে
ওয়াকওয়ে নির্মাণ, যাতে পুনরায় ওই স্থানে নতুন করে অবৈধ স্থাপনা তৈরি না হয় সেই উদ্দেশ্যে ওয়াকওয়ে নির্মাণ এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো এই অবৈধ স্থাপনা যাদেরকে আমরা বলি তাদের অনেকেই আছে যে বিভিন্ন সংস্থা থেকে তারা 99 বছরের লিজ নিয়েছে এবং সে বিষয়টি কিন্তু বিবেচনা করতে হবে যে আসলে কোনগুলো বৈধ এবং অবৈধ, তারপরে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকার আরিয়াল খাঁ নদের শাখা হয়ে শুরু হয় কীর্তনখোলা। ঝালকাঠি বরিশালের সীমান্তবর্তী কালিজিরায় সুগন্ধা নামকরণের মধ্য দিয়ে শেষ হয়েছে নদীর গতিপথ। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।